অল থিংস আর ক্রিয়েটেড টুয়াইস। আমরা প্রথমে মনে চিন্তা করি, পরে বাস্তবে রূপান্তরিত হয়। আমরা যদি একটা বাড়ি বানাতে চাই, আগে আমরা একটা বাড়ির ব্লু প্রিন্ট ডিজাইন চিন্তা করি, তারপর সেটা রিয়েলিটিতে নিয়ে যাই। আমরা যদি লাইফের ভবিষ্যৎ চিন্তা করি, তাহলে আমরা লাইফের গোলস মিশন নিয়ে চিন্তা করি এবং তারপরে সেখানে আমরা অ্যাকশন নিয়ে সে গোলগুলোকে অ্যাচিভ করি। অ্যান্ড দ্যাট ইজ কল ম্যানিফেস্টেশন। আমাদের রিয়েল লাইফে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চাইলে আপনার অবচেতন মনকে ট্যাপ করতে হবে। সেখানে আপনাকে এই গোলসগুলো, সেই পারপাসগুলো সেট করতে হবে এবং সেটাকে বিলিভ করতে হবে যেটা সম্ভব। এবং সর্বশেষ আপনাকে সেই রিলেটেড অ্যাকশন নিতে হবে, স্টেপস নিতে হবে, তাহলেই সেটা রিয়েলিটিতে আসবে। একটা সার্কাসে আগুন ধরেছে, মানুষ পশু পাখি যারা ছিল সবাই পালিয়ে চলে গেছে, কিন্তু সেখানে একটা হাতি ছিল। হাতিটা পুড়ে মারা গেছে। দেখা গেল ছোট্ট একটা চিকন দড়ি দিয়ে হাতিটা বাঁধা ছিল। এরকম একটা দড়ি কেন, হাতির শরীরে যে শক্তি, 10টা রশিও যদি বাঁধা থাকতো তারপরও সে ছিঁড়ে ফেলতে পারত। কিন্তু কেন হাতিটা পারল না? কোন জিনিসটা তাকে ওখানে আটকে রেখেছে? দেখা গেছে ছোটবেলায় হাতিটিকে বেঁধে রাখা হয়েছিল শক্ত একটা শেকল দিয়ে। হাতি ছোট্ট বাচ্চাটি সেই শেকলটা ছেঁড়ার জন্য এদিক টানে ওদিক টানে, টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, একটা পর্যায়ে ধরেই নেয়। ইটস নট পসিবল ফর মি টু ব্রেক দিস শেকল। এই যে তার ধারণাটা ধরে নেওয়াটা, বড় হওয়ার পরেও সে আর কখনো চেষ্টা করে না। আমার আপনার লাইফে এরকম অদৃশ্য একটি শেকল আছে, যেই শেকলটি ছোটবেলায় কোথাও থেকে, কোনো ঘটনা থেকে হয়তো কেউ আমাদের মাথায় দিয়ে দিয়েছে। আমার দ্বারা এটা হবে না, আমি কখনো বিজনেস করতে পারবো না, আমি কখনো বিসিএস ক্যাডার হতে পারবো না, আমি কখনো চাকরি করতে পারবো না, এই বড় কিছু আর্ন করা, অ্যাচিভ করা আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছি, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমি তো পলিটেকনিকে পড়েছি, আমি কি এত বড় কিছু হতে পারবো? সেই অদৃশ্য শেকল আমাদেরকে বেঁধে রাখে, কখনো সামনে যেতে দেয় না, বড় কিছু অ্যাচিভ করতে দেয় না। লিমিটিং বিলিফ, আমার তৈরি করা বিশ্বাস, সেই বিশ্বাসটি আমার জয়ের পথে, অগ্রসর হওয়ার পথে, সাকসেসের পথে সবচেয়ে বড় বাধা। আপনার ক্ষেত্রে কোনটি? ডিসকভার করার জন্য সাথেই থাকুন। এআই টেকনোলজি আসার পর কিভাবে কত দ্রুত দুনিয়া পাল্টে যাচ্ছে। 2 বছর আগেও এআই কেমন লো কোয়ালিটির ভিডিও বা ইমেজ আউটপুট দিত, আর এখন অনেক উন্নত রিয়েলিস্টিক ভিডিও তৈরি করছে, যার কোনটা আসল আর কোনটা এআই দিয়ে বানানো তা বোঝা দুষ্কর। এর অর্থ পৃথিবী এখন 1 মাসে বেশ বছরের অগ্রগতি লাভ করেছে। এখন আমার প্রশ্ন, আপনার স্বপ্ন কি এই দ্রুতগতির পৃথিবীর সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি পুরনো সেই স্লো পেন্টিয়াম 4 মডেলে আটকে আছে? নতুন পৃথিবীর সাথে এগুতে হলে স্বপ্নকে যতটা ভাবছেন তার থেকেও অনেক বড় করতে হবে। বড় স্বপ্ন অ্যাচিভ করা যায় এ বিশ্বাস তৈরি করতে হবে। তা অর্জনে বিশ্বাস স্থাপনের জন্য প্রয়োজন প্যারাডিম শিফট, অর্থাৎ দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন। 1953 হিলারি অ্যান্ড তেনজিং প্রথমবার মাউন্ট এভারেস্ট তারা জয় করল। ইতিহাসের কয়েক হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করত যে মানুষের পক্ষে কখনোই মাউন্ট এভারেস্ট জয় করা সম্ভব নয়। ইভেন হিলারি সে 1952-তে ফেল করেছিল, বাট সে ভিজুয়ালাইজ করত, আমি একটা সময় মাউন্ট এভারেস্টের টপ শৃঙ্গে আমি যাব। এবং তার এই ভিজুয়ালাইজেশন, তার কন্টিনিউয়াস এফোর্ট, কন্টিনিউয়াস ট্রাইং তাকে একটা সময় মাউন্ট এভারেস্ট বিজয় করে ছাড়ল। এরপরে কয়েক হাজার মানুষ মাউন্ট এভারেস্ট বিজয় করেছে এবং একজন মানুষ যার পা ভাঙা ছিল সেও মাউন্ট এভারেস্ট জয় করেছে। তাহলে এত বছর, হাজার বছর কেন মানুষ মাউন্ট এভারেস্ট বিজয় করতে পারেনি? কারণ মানুষের বিশ্বাস, মানুষের লিমিটিং বিলিফ। এরকম আমাদের জীবনে এরকম অনেক লিমিটিং বিলিফ আছে যেগুলো আমাদেরকে সাকসেসফুল হতে বাধা দিচ্ছে, এবং আপনি খুঁজে বের করুন আপনার লিমিটিং বিলিফ এবং ওগুলোকে ভেঙে জয় করুন মাউন্ট এভারেস্টের মতো কোনো একটা সাকসেস।
1954 সালের আগ পর্যন্ত এটা বিশ্বাস করা হতো কোনো মানুষের পক্ষে 4 মিনিটে 1 মাইল অতিক্রম করা সম্ভব না, কিন্তু সেটিও একদিন ভেঙে গেল 1954 সালে। রজার বেনিস্টার প্রথমবার 3 মিনিট 59.4 সেকেন্ডে এই রেকর্ডটা ভেঙে দিল। কিন্তু এই রেকর্ডটি তৈরির 46 দিনের মাথায় অস্ট্রেলিয়ার জন ল্যান্ডি এটি ভেঙে দিল। সে মাত্র 3 মিনিট 57 সেকেন্ডে এটি করে ফেলেছে। আজ পর্যন্ত প্রায় 1600 রানার্স এই রেকর্ডটি ভেঙেছে। একবার মেন্টাল সিলিং যখন ভেঙে গেছে তখন অন্যেরাও এটা ফলো করছে, কিন্তু শত শত বছর এটা কেন পারেনি? আমাদের বডিটা রেডি হয় যদি মেন্টালি আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট থাকে, ইনফরমেশন থাকে। যখন মানুষের মাঝে এই ইনফরমেশনটা চলে আসলো, হিউম্যান বিইং ক্যান রান 4 মাইল ইন আ মিনিট, তখন জন ল্যান্ডি যেমন পারলো আরও 1600 রানার্স পেরেছে। তো আমরা এই দুটো জিনিস নিয়েই কাজ করতে পারি, ভিজুয়ালাইজেশন অ্যান্ড রেফারেন্স পয়েন্ট, দ্যাট উইল হেল্প ইউ অ্যাকচুয়ালি টু অ্যাচিভ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ইউর লাইফ। একজন মানুষ যা চায় সব কিছু মানুষ অর্জন করতে পারে, কিন্তু কতক্ষণ সে করবে, কখন সে ছেড়ে দিবে, সে ততক্ষণই করতে পারবে তার রেফারেন্স পয়েন্ট যত স্ট্রং, তার নলেজ যত বেশি। একটা এক্সাম্পল দিই, মার্থা স্টুয়ার্ট বিশ্বের অন্যতম ধনী মহিলা, উনি রান্নার ইকুইপমেন্ট সেল করতেন। জেফ বিজোস, ইলন মাস্কের পরই তার নাম, ভেবেছিলেন কি বই বিক্রি করবেন, বই সবাই ওনার ওখান থেকে নিবে, প্রথম অনলাইন লাইব্রেরি। ওনার রেফারেন্স পয়েন্ট এমন ছিল, উনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে যাবে। ওই জায়গায় যদি আমি বলতাম না বই হবে শুধু আমেরিকাদের মধ্যে ছাড়াবো, কিন্তু উনি কিন্তু ওটা ভাবেন, উনি সারা বিশ্বের মধ্যে দেখেন ঘুরে ফিরে রেফারেন্স পয়েন্টে আসছেন। এর অর্থ হচ্ছে আপনি যা কিছু চান সবই পাবেন, আপনার রেফারেন্স পয়েন্টটা বড় করতে হবে। এভাবে কিন্তু হ্যাভ অর্জন করা যায়। এক লোক বেলুন বিক্রি করত। যখন ওনার বিক্রি কমে যেত তখন উনি মাঝে মাঝে কিছু বেলুন আকাশে উড়িয়ে দিত। অনেক দূর থেকে ছোট ছোট বাচ্চারা দেখে বেলুন কিনতে আসতো। তো একদিন উনি বেলুন বিক্রি করছেন, একটা ছোট্ট একটা বাচ্চা এসে বলল, আমি আপনার বেলুনের মধ্যে সমস্ত কালারের বেলুন দেখছি, বাট কালো রঙের কোনো বেলুন দেখলাম না। কালো রঙের যদি বেলুন হয় সেটা কি আকাশে উড়বে? বেলুন বিক্রেতা বললেন, এই যে বেলুন আকাশে উঠছে এটা তার কালারের জন্য উঠছে না, এটা উঠছে তার ভিতরে যেটা আছে সেটার জন্য। আমরা যদি কিছু অ্যাচিভ করতে চাই সেটা কিন্তু আমাদের গায়ের কালারের জন্য, বাইরের চাকচিক্যের জন্য হবে না, সেটা আমাদের ভিতরে কি আছে সেটাই আমাদেরকে সাকসেসফুলের দিকে নিয়ে যাবে। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। আপনি তাই হতে পারবেন যেমনটি আপনি চিন্তা করতে পারেন। প্রশ্ন হলো, আপনার চিন্তাটা কি পজিটিভলি ফোকাস করতে পারছেন নাকি নেগেটিভ ফোকাস করতে পারছেন? যদি আপনি পজিটিভ ফোকাস করতে পারেন, এটা আপনার ভিতরে এক ধরনের বিশ্বাস তৈরি করে। আপনার প্রতিটি অ্যাকশন, প্রতিটি কথা, প্রতিটি বিহেভিয়ার অনেক বেশি পাওয়ারফুল হয়। আর যখন আপনি নেগেটিভলি ফোকাস করেন সেটা আপনার ভিতরে ডাউট, অ্যাংজাইটি তৈরি করে। সো হোয়াট এভার দ্য অ্যাকশনস ইউ টেক, তার মধ্যে কোনো প্রেম থাকে না, পাওয়ার থাকে না। আপনি ডিসাইড করতে পারেন আপনার ফোকাসটা পজিটিভ করে, অ্যাকশনসগুলো পাওয়ারফুল করে, রেজাল্টটা অ্যাকর্ডিংলি আর্ন করতে। আবার আপনি ডিসাইড করতে পারেন আপনার ফোকাসটা নেগেটিভ করে, পাওয়ারলেসনেস প্র্যাকটিস করে রেজাল্টটাকে ধ্বংস করে দিতে। হোয়াট ইউ ওয়ান্ট, ফোকাসটা ঠিক করেন, রেজাল্টটাও ঠিক হবে। মানুষ যা চায় তাই কি পায়? না, মানুষ যা চায় তা পায় না। স্রষ্টা বা হায়ার ইন্টেলিজেন্স যা চান তাই হয়। তবে আসার কথা হলো, স্রষ্টা বা হায়ার ইন্টেলিজেন্স আমাদেরকে একা ছেড়ে দেননি। তিনি আমাদেরকে প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে যাচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোথায় আমাদের বিকশিত হওয়ার সম্ভাবনা আছে, কোথায় আমরা আমাদের ইউনিক স্ট্রেংথ বা অনন্য বৈশিষ্ট্যকে কাজে লাগাতে পারবো। যখন আমরা স্রষ্টার চাওয়ার সাথে নিজেদের চাওয়াকে অ্যালাইন করতে পারবো, তখন হবে ডিভাইন ম্যানিফেস্টেশন। জয়েন করুন আগামী 15 আগস্ট দ্য পাওয়ার অফ ডিভাইন ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে। এই প্রোগ্রাম থেকে আমরা জানবো কিভাবে সেই সিগন্যালগুলোকে খুঁজে পাবো, কিভাবে নিজেদের ইউনিক স্ট্রেংথ বা অনন্য বৈশিষ্ট্যগুলোকে চিনব, আরও জানবো কিভাবে ইউনিক স্ট্রেংথ আমাদের জীবনের মিশনকে সাহায্য করবে, যে মিশন হবে স্রষ্টা বা হায়ার ইন্টেলিজেন্সের গ্র্যান্ড ডিজাইন বা বৃহত্তর পরিকল্পনার সাথে পুরোপুরি অ্যালাইন। আমার এক গুরু বলেছিলেন, আপনি যদি ক্যাসেল বিল্ড করেন
ইন দ্য এয়ার। এর নিচ থেকে, মাটি থেকে ফাউন্ডেশন নিয়ে কিন্তু আপনার ক্যাসেলটাকে টাচ করতে হবে। আমরা অনেক গোল সেট করি, অনেক আকাশ কুসুম কল্পনা করে অনেক বড় গোল সেট করি, কিন্তু তার মধ্যে কোনগুলো বাস্তবে পরিণত হয়? বাস্তবে পরিণত হয় ওইগুলো যেগুলোকে আমরা বিশ্বাস করি যে না সম্ভব, এটা আমরা করতে পারবো, এবং তার সাথে প্রতিদিন ছোট ছোট করে বেবি স্টেপস নিতে হয়। আপনি যদি মাউন্টেনে উঠতে চান, হিমালয়ের পর্বত শ্রেণীতে উঠতে চান, মাউন্ট এভারেস্টে উঠতে চান, আপনাকে কিন্তু জার্নিটা শুরু করতে হবে সিঙ্গেল বেবি স্টেপ নিয়ে। এনার্জি ইন মোশন ক্রিয়েটস ইমোশন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে একটা লার্নিং নিতে পারি। যদি তুমি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যাও তাহলে বসে পড়ো, যদি বসা অবস্থায় রেগে থাকো তাহলে তাকে শুইয়ে দাও, রাগটা কমে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। ইয়োর ফিজিওলজিক্যাল স্টেট উইল লিড ইয়োর সাইকোলজিক্যাল স্টেট। কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম, পিকু। তার ট্যাগ লাইন ছিল মোশন সেহি ইমোশন, মানেটা হলো আপনার মোশনটা যদি চেঞ্জ হয় ইমোশনও চেঞ্জ হবে। আমি বিভিন্ন পাবলিক স্পিকিংয়ের প্রোগ্রামগুলোতে যাই, যখন যিনি অ্যাঙ্কর থাকেন আমার নামটা অ্যানাউন্স করবেন এই সময়টাতে আমার বুকের মধ্যে একটা শব্দ হয়, ধিক 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 ধিক। আমি কিভাবে এই নার্ভাসনেসটা কাটাই? এই সকল কিছুতে, ইভেন আপনি একটা বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, নিতে পারছেন না, ভয় পাচ্ছেন, এই ভয় থেকে বের হওয়ার, নার্ভাসনেস থেকে, এই যে ইমোশনাল স্টেটটা, এইটা চেঞ্জ করার একটা টেকনিক আপনাদেরকে শেখাচ্ছি, পশ্চার। পশ্চারটা কি? দ্য ওয়ে ইউ আর সিটিং, দ্য ওয়ে ইউ আর স্ট্যান্ডিং। এই যে আমি এভাবে দাঁড়িয়ে আছি মেরুদণ্ড সোজা করে, বা বসার সময় যদি আপনি লিন ফরওয়ার্ড হয়ে বসেন, একটু পরে দেখবেন যে নার্ভাস হয়ে যাচ্ছেন। সো বসাটা বসতে হবে মেরুদণ্ড সোজা করে, দাঁড়ানোটা মেরুদণ্ড সোজা করে। দেন ব্রিদিং এক্সারসাইজ, একটু ব্রিথ নেন, হোল্ড ইট ফর 10 সেকেন্ডস, ব্রিথ আউট। যদি আপনি স্ট্রং ব্রিদিং এক্সারসাইজ করেন দেখবেন যে আপনার সাইকোলজিতে চেঞ্জ আসছে। আমি একটু শরীরটাকে নাড়াচাড়া দিব। ফর এক্সাম্পল, আমাকে একটু পরে ডাকছে, আমি এটা থেকে নিজেকে নার্ভাসনেসটা কিভাবে দূর করতে পারি? একটু ওয়াশরুমে যাব, একটু মুখটা একটু চেঞ্জ করব, সুন্দর করে একটু দেখব, একটু স্মাইলিং ফেস করব, একটা ছোট্ট করে পাঞ্চ করব, ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান উইন দ্যাট ডায়ালগ, আই ক্যান উইন দ্যাট নেগোসিয়েশন, আই ক্যান উইন দ্যাট ইন্টারভিউ বোর্ড। এবং আমি যখন পাবলিক স্পিকিংয়ে দাঁড়াবো, আই ক্যান মেসমারাইজ মাই অডিয়েন্স উইথ মাই স্পিচ পাওয়ার। এই যে একটা চেঞ্জ আনলাম আমার মুভমেন্টে, এবং আমার নিজেকে একটা অটো সাজেশন দিলাম, ভয়েসটা দিলাম, আমার ব্রেন একটা সিগন্যাল গেল, ইয়েস আই ক্যান। আপনার ফিজিওলজিক্যাল চেঞ্জ যদি আনতে পারেন তাহলে সাইকোলজিক্যাল চেঞ্জটা আপনার ভিতরে আসবে। আজকে রাস্তায় কটা লাল রঙের গাড়ি দেখেছেন? মনে করতে পারছেন না, তাই তো? যদি বলি আগামীকাল রাস্তায় যতগুলো লাল গাড়ি দেখবেন, প্রতিটি গাড়ি দেখার জন্য আপনাকে 10,000 করে টাকা দেবো, তাহলে কটা দেখবেন? হয়তো অনেকগুলো, ঠিক না? আমাদের জীবনের সুযোগগুলো সব আমাদের পাশ কেটে সাঁ করে বেরিয়ে যায়, আমরা খেয়াল করি না। যদি খেয়াল করতাম তবে দেখতাম চারদিকে অনেক অপরচুনিটিস। এই কনসেপ্টটিকে বলা হয় রেড কার বা লাল গাড়ি থিওরি। বন্ধু বা কলিগদের সাথে গল্প করছি, সেখানে হয়তো লুকিয়ে আছে একটা স্টার্ট আপ আইডিয়া, নতুন কোনো হবি আমার ভালো লাগছে, হতে পারে এটা আমার ক্যারিয়ার পাথ। যানজটে গাড়ির জানালা দিয়ে বাড়ির দিকে তাকিয়ে আছি, সেখানে খুঁজে পেতে পারি আমার ইকিগাই। আমি একটা গল্প আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগারের কথা। সে যখন অস্ট্রিয়ার গ্রামে ছিল, সে বলতে আই ডিডন্ট ওয়ান্ট টু বি ফার্মার, আমি ফার্মার হতে চাই নাই। সে ইউএসএ যেতে চেয়েছিল, সে মিস্টার ইউনিভার্স হতে চেয়েছিল, মিস্টার ওয়ার্ল্ড হতে চেয়েছে। সে হারকিউলিস, যে প্রথম হারকিউলিস ছিল, রেজ পার্ক ম্যাগাজিন থেকে তার ছবি কেটে তার দেয়ালে টাঙিয়ে প্রতিদিন কিন্তু সে ভিজুয়ালাইজ করতো যে সে রেজ পার্কের মতো হলিউডে সে অভিনয় করছে। উনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা জিমে এক্সারসাইজ করতো, অন্য ফ্রেন্ডসরাও করতো যারা বডি বিল্ডার। সবার মুখ দেখা যেত স্মাইল ছিল না, হাসি ছিল না, সবার মুখ কালো করে রাখতো, বাট সে রিপিটেশন করতো আর হাসতো। তো অনেকে তাকে জিজ্ঞেস করেছে, তুমি 5-6 ঘন্টা ধরে পরিশ্রম করছো, এত কষ্ট করছো, তারপরে কেন তুমি হাসছো? তখন সে বলল, প্রত্যেকটা রিপিটেশন দেই আর আমি ভাবি আমি ক্লোজ, আরেকটু ক্লোজ হয়ে যাচ্ছি, মিস্টার ওয়ার্ল্ডের আরেকটু ক্লোজ হচ্ছে, আরেকটু ক্লোজ, মানে নেক্সট স্টেপ। এভাবে করতে করতে সে তার লক্ষ্যের দিকে যাচ্ছে। যখন আপনার আসলে ভিশনটা ঠিক থাকবে, আপনার লক্ষ্য ঠিক থাকবে, তখন কিন্তু এই যে অ্যাকশন, সেটা কিন্তু আপনি আপনা থেকেই সেলফ মোটিভেটেড হয়েই অ্যাকশন নেবেন। সেটা মনে হবে যে দিস ইজ মাই নেক্সট স্টেপ টু রিচ মাই গোল।
পৃথিবীতে যাই হোক না কেন, যে যেটাই বলুক না কেন, তার এগেনস্টে আপনার সেলফ টক মানে মিনি ভার্সন অফ ইউ সেটা কি বলছে খুব গুরুত্বপূর্ণ, বিকজ এটিই তৈরি করতে পারে আপনার ভেতরের রিয়াকশন নাকি রেসপন্স। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তার মানে এক্সটার্নাল ফ্যাক্টরস আমাকে কিছুই করতে পারবে না যদি আমার নিজের সাথে নিজের কথাবার্তাগুলো পজিটিভ হয়। তার মানে আমার পজিটিভ থট, পজিটিভ থিঙ্কিং খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমার ভিতরে একটা পজিটিভ ফিলিংস বা পজিটিভ ইমোশন তৈরি করবে। এই ইমোশনটাই আলটিমেটলি আমার অ্যাকশনসটাকে ডিফাইন করবে। সো চেঞ্জ ইউর সেলফ টক ইন আ পজিটিভ ওয়ে, চেঞ্জ ইউর ইমোশনস অ্যাকর্ডিংলি, দ্যাট ইমোশনস উইল গিভ ইউ আ পাওয়ারফুল অ্যাকশন। ধরুন আপনার সামনে দুটি রুম আছে। একটি রুমের পরিবেশ আপনার স্বপ্নকে লালন করতে পারে না, ধারণ করতে পারে না, বরং অবজ্ঞা উপহাস করে। মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। মানুষের স্বপ্ন প্রকৃত রূপের দিকে তখনই যায় যখন সে রাইট রুমে থাকে। হাউ ডু ইউ ইট অ্যান এলিফ্যান্ট? একটা হাতি আপনি কিভাবে খাবেন? এত বড় হাতি। অনেক ফেমাস একটা স্টোরি আছে অ্যাবাউট রিচার্ড ব্র্যানলার, এ ফেমাস ট্রেনার। ওনাকে ইনভাইট করা হলো ইউএস আর্মিতে, কারণ ক্যাডেটরা 100 ফিট দূরে থেকে যখন ফায়ার করছে তখন অ্যাকুরেসি অনেক কম পাওয়া যাচ্ছে। উনি বললেন, হাউ ডু ইউ ইট অ্যান এলিফ্যান্ট? তোমরা 10 ফিট দূরে থেকে শুট করো, 10 ফিট দূর থেকে যখন সাকসেসফুল হবে তখন 20 ফিট, দেন 30 ফিট, দেন 40 ফিট। একটা সময় এই ক্যাডেটরা যখন 100 ফিটে রিচ করলো তখন দেখা গেল ওদের সাকসেস রেট অনেক বেশি। আপনার লাইফে এরকম অনেক স্বপ্ন আছে, অনেক গোলস আছে যেগুলো লাইক অ্যান এলিফ্যান্ট। আপনাকে যেটা করতে হবে, চাঙ্কিং ডাউন করে প্রতিদিন কাজগুলো করতে হবে, ছোট 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 করে ভাগ করে, এবং একটা সময় ইউ উইল ইট অ্যান এলিফ্যান্ট। The quality of your life depends on the quality of questions you ask. দু ধরনের কোয়েশ্চেন্স আছে, পাওয়ারফুল কোয়েশ্চেন্স, উইক কোয়েশ্চেন্স। একটু সহজ করে বলি, আমি কেন মোটা? আমি হয়তো বেশি খাই, এক্সারসাইজ করি না। তাহলে আমি কেন মোটা এর আনসার কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হয় না। যতগুলো আনসারস আসছে সবগুলোই নেগেটিভ, যেটা আমাকে আরও বেশি নেগেটিভ করে দেয়। আর আমি কেন মোটা এই কোয়েশ্চেনটা যদি আমি ডিফারেন্টলি করি, কি করলে আমি ফিট থাকতে পারবো? হতে পারে যে আপনি একটু খাবারটা ঠিকমতো দেখে শুনে খাবেন, আপনি একটু এক্সারসাইজ করবেন, আপনি সাউন্ড স্লিপ লাগবে, লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। এই যে প্রত্যেকটা আনসার্স এগুলো কিন্তু পাওয়ারফুল, অ্যাকশন ওরিয়েন্টেড। চেঞ্জটা কোথায় করেছি? আমি কেন মোটা এটা না বলে আমি প্যাটার্নটাকে চেঞ্জ করে দাঁড় করিয়েছি যে কি করলে আমি ফিট থাকতে পারবো। এটা একটা এক্সাম্পল। লাইফের সকল ক্ষেত্রে, আপনার মানি, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, প্রতিটা ক্ষেত্রে উইক কোয়েশ্চেন না করে যদি আমরা কোয়ালিটি কোয়েশ্চেন করতে পারি, পাওয়ারফুল কোয়েশ্চেন করতে পারি, যেই কোয়েশ্চেনের আনসারগুলো পজিটিভ হয়, অ্যাকশন ওরিয়েন্টেড হয়, লাইফটা সহজ হয়ে যায়। একটু ডিফারেন্টলি চিন্তা করে দেখুন হয় কিনা। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা অনেক বেশি মোটিভেটেড হই আপনার বক্তব্য দেখে, আপনার কথা শুনে, আপনার লেকচারগুলো শুনে, কিন্তু 2 দিন পরেই বা 3 দিন পরেই মোটিভেশনটা চলে যায়। আমি নিজেও দেখেছি, কয়েকবার জিমে ভর্তি হয়েছি প্রচণ্ড মোটিভেশন নিয়ে, কিন্তু ঠিক কিছুদিন পরেই অনিয়মিত হয়ে গেছি। আপনার ক্ষেত্রে হয়তো এমনটি ঘটেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি কোর্সে ভর্তি হয়েছি অনেক টাকা ফি দিয়ে, কিছুদিন পরেই আর ক্লাস করতে মন চায় না। প্রশ্ন হলো, হাউ ক্যান আই স্টে মোটিভেটেড? আপনি যে গোলটা, যেটা অর্জন করতে চাচ্ছেন, যে অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটিকে দুটো জিনিসের সাথে মিলিয়ে নিতে হবে, পেইন অ্যান্ড প্লেজার। যেটি করতে চাচ্ছি যদি সেটি করতে পারি, হোয়াট আর দ্য প্লেজার্স আই উইল হ্যাভ, কি কি হবে একদম ভিজুয়ালাইজ করে লাস্ট পর্যন্ত আমাকে দেখতে হবে। আর যদি না করতে পারি তাহলে হোয়াট আর দ্য পেইনস দ্যাট আই হ্যাভ টু সাফার, এটার সাথে রিলেট করেন, দেখবেন খুব ভালো আপনি মোটিভেটেড থাকবেন। আমার কথাই চিন্তা করুন, 94 কিলো ওয়েট ছিল, আমাকে যখন হসপিটালে নেওয়া হলো, আমার তখন ভেতরে একটাই ভয়, আমি মারা গেলে আমার ছোট্ট বাচ্চাটির কি হবে। এই যে ভয়, পেইন, এমন পেইন, 94 থেকে ওয়েটটা এখন আমার 75।
রেগুলার লাইফস্টাইল, খাবার দাবার, রাইট স্লিপ, প্রতিটা নিয়মতান্ত্রিক লাইফে আমি চলে এসেছি শুধুমাত্র একটা ভয় থেকে। সো আপনার এই গোলটাকে পেইন অ্যান্ড প্লেজারের সাথে একটু মিলিয়ে দেখুন, লাইফটা অন্য জায়গায় চলে যাবে। আর ডিমোটিভেটেড হবেন না, মোটিভেশন হারিয়ে যাবে না। ভালো থাকবেন।